সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা ট্রানজিস্টরের মৌলিক বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ট্রানজিস্টরের এই মৌলিক বিন্যাসের উপর ভিত্তি করে আমরা কয়েকটি কোশ্চেন আলোচনা করব। একটা হলো কারেন্ট গেইন, 2 নম্বরে রয়েছে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, 3 নম্বরে রয়েছে আলফা ও বিটা এর মধ্যে সম্পর্ক, 4 নম্বরে আলোচনা করব ভোল্টেজ গেইন, 5 নম্বরে আলোচনা করব পাওয়ার গেইন। প্রথমে শুরু করতেছি কারেন্ট গেইন কি এবং কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর কি। কারেন্ট গেইনটি হলো বিটা এবং কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটি হলো আলফা। এই দুটি সংজ্ঞা দেওয়ার জন্য আমরা দুটি চিত্র ব্যবহার করব। এই চিত্রটি হলো কমন ইমিটার এন্ড পেন ট্রানজিস্টর। কারণ এই যে ইমিটার, তো তোমরা বুঝতে পারছো এটা হলো ইমিটারটা এই দুটি সার্কিটের মধ্যে কমন অবস্থা রয়েছে, এই জন্য এটা নাম হচ্ছে কমন ইমিটার এন্ড পেন ট্রানজিস্টর। কেন এন্ড পেন? যেহেতু ইমিটারের তীর চিহ্ন বাইরের দিকে। তো এটার সাহায্যে আমরা সংজ্ঞা দেব কারেন্ট গেইন। এটার বাংলা অর্থ হচ্ছে প্রবাহ লাভ। একে বিটা দ্বারা প্রকাশ করা হয়। আর এটা হলো কমন বেস এন্ড পেন ট্রানজিস্টর। কেন কমন বেস? কারণ দেখো ট্রানজিস্টরের বেসটি দুটি সার্কিটের মধ্যে কমন অবস্থা রয়েছে। আর এটা এন্ড পেন ট্রানজিস্টর কেন? কারণ তীর চিহ্ন বাইরের দিকে। এটার সাহায্যে আমরা সংজ্ঞা দেব কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, অর্থাৎ প্রবাহ বিবর্তন গুণক। এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। এখানে বিটাটা হলো আইসি এবং আইবি এর অনুপাত, অর্থাৎ কালেক্টর প্রবাহ এবং বেস প্রবাহের অনুপাত হলো বিটা। বিটাটা হলো প্রবাহ লাভ বা কারেন্ট গেইন। তবে এটা কিন্তু কোন অবস্থায়? ডিসি অবস্থায়। আর এসি অবস্থা কি হবে? তাহলে এসি অবস্থা হবে ডেল আইসি এবং ডেল আইবি। তাহলে কালেক্টর প্রবাহের পরিবর্তন এবং বেস প্রবাহের পরিবর্তনের অনুপাত হলো বিটা, অর্থাৎ প্রবাহ লাভ বা কারেন্ট গেইন। তবে এদের ক্ষেত্রে কোনটা স্থির থাকবে? স্থির থাকবে হলো ভিসিই, অর্থাৎ কালেক্টর ইমিটার ভোল্টেজ। এই যে দেখো কালেক্টর ইমিটার ভোল্টেজ, এই ক্ষেত্রেও কিন্তু ভিসিই ভোল্টেজটা স্থির থাকবে। তো সংজ্ঞাটা কিভাবে দিবে? সংজ্ঞাটা কিন্তু এটা দিয়ে দিতে পারো, এটা দিয়ে দিতে পারো, তবে এটা দিয়ে দেওয়াটা স্ট্যান্ডার্ড হবে। অর্থাৎ কালেক্টর ইমিটার ভোল্টেজ স্থির অবস্থায় কালেক্টর প্রবাহের পরিবর্তন এবং বেস প্রবাহের পরিবর্তনের অনুপাতকে বলা হচ্ছে প্রবাহ লাভ বা কারেন্ট গেইন। এবার প্রবাহ বিবর্তন ফ্যাক্টর বা কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, যেটাকে আলফা দ্বারা প্রকাশ করে, এটা কি হবে? তা আলফাটা কি হবে? দেখো আলফা ইকুয়াল টু একইভাবে আউটপুট কারেন্ট হলো আইসি এবং ইনপুট কারেন্ট হলো এখানে আইই। এক্ষেত্রে কে স্থির থাকবো? এক্ষেত্রে হচ্ছে ভিসিবি, অর্থাৎ এই যে দেখো কালেক্টর বেস ভোল্টেজটা স্থির থাকবে। তবে এটা কিন্তু ডিসির ক্ষেত্রে। এসির ক্ষেত্রে কি হবে? তাহলে এসির ক্ষেত্রে হবে ডেল আইসি বাই ডেল আইই। এক্ষেত্রেও যে ভোল্টেজটা স্থির থাকবে সেটা হলো ভিসিপি। তাহলে সংজ্ঞাটা আমি কিভাবে দিতে পারি? কালেক্টর, সি মানে কালেক্টর, বি মানে বেস। কালেক্টর বেস ভোল্টেজ স্থির থাকা অবস্থায় কালেক্টর প্রবাহের পরিবর্তন এবং ইমিটার প্রবাহের পরিবর্তনের অনুপাতকে বলা হচ্ছে প্রবাহ বিবর্তন ফ্যাক্টর বা কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। আমরা এখানে আলফার সূত্রটা পেলাম আইসি বাই আই অথবা ডেল আইসি বাই ডেল আই। একইভাবে বিটা সমান পেলাম আইসি বাই আই বি এবং ডেল আইসি বাই ডেল আইবি।
এই দুইটা সূত্র অঙ্ক করতে কাজে লাগবে। তো একটু পার্থক্যটা খেয়াল করো, আলফা এবং বিটা উভয়ের ক্ষেত্রে আইসিটা উপরে এবং আলফার ক্ষেত্রে আইটা নিচে, কিন্তু বিটার ক্ষেত্রে আই বিটা নিচে। এটা মনে রাখলে হবে। আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক তৈরি করতে হলে আমাদের ওই সূত্রটা আনতে হবে, অর্থাৎ বিটা ইকুয়াল টু, যদি আমরা এসি কারেন্ট অবস্থায় চিন্তা করি, ডেল আইসি বাই ডেল আইবি, যেটা আমরা এই চিত্র থেকে পেয়েছিলাম। এখানে আমাদের ডেল আইবির মানটা বের করতে হবে। তো তোমরা জানো ডেল আই ই ডেল আইবি প্লাস ডেল আইসি, অর্থাৎ বেস প্রবাহ এবং কালেক্টর প্রবাহের সমষ্টি হলো ইমিটার প্রবাহ। তো এই যে ইমিটার প্রবাহ তা হবে বেস প্রবাহ এবং কালেক্টর প্রবাহের যোগফলের সমান। এখান থেকে আমরা ডেল আইবি এর মানটা বের করতে হবে, যেটা নিচে থাকবে সেটাই। তাই ডেল আইবি সমান কি হবে? ডেল আইবি সমান হবে ডেল আই ই মাইনাস ডেল আইসি, উপরে যা আছে তাই ডেল আইসি। এখান থেকে আমরা মানটা বের করেছি। যেহেতু এখানে ইমিটার প্রবাহটা কমন, তাই আমরা লবরকে ডেল আই দ্বারা ভাগ করব। এই যে ডেল আই, উপরে ডেল আইসি, নিচে ডেল আই বাই ডেল আই, ডেল আইসি বাই ডেল আই। তো যেহেতু ডেল আইসি বাই ডেল আই দেখো আলফা, তাহলে আমরা লিখতে পারি আলফা, আর এখানে ডেল আই বাই ডেল আই মানে 1 মাইনাস ডেল আইসি বাই ডেল আই মানে আলফা। তো আমরা এই চিত্রের সাহায্যে বিটার সাপেক্ষে আলফার মধ্যে সম্পর্ক তৈরি করলাম। আমরা এখন এই চিত্রের সাপেক্ষে আলফার সাথে বিটার সম্পর্ক তৈরি করব। তো একইভাবে আলফা সমান লেখা যায় ওই আগের মতে ডেল আইসি বাই ডেল আই, নিচেরটার পরিবর্তে লিখবা, যেমন ওই জায়গায় নিচেরটার পরিবর্তে লিখেছি, এখনও কিন্তু নিচেরটার পরিবর্তে লিখবো। তাহলে ডেল আই সমান লেখা যাচ্ছে ডেল আইবি প্লাস ডেল আইসি, উপরে যা আছে তাই ডেল আইসি। এখানে দেখো কমনকে বেস, তাহলে আমরা ডেল আইবি দ্বারা ভাগ করব। যদি ডেল আইবি দ্বারা ভাগ করো তাহলে কী হবে? ডেল আইবি বাই ডেল আইবি প্লাস ডেল আইসি বাই ডেল আইবি, উপরে আছে ডেল আইসি বাই ডেল আইবি। তাহলে এখানে দেখো ডেল আইসি বাই ডেল আইবি মানে কিন্তু বিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি উপরে বিটা, নিচে দেখো এটা 1 প্লাস এটা কিন্তু বিটা। আমরা এই বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা, এটার থেকেও ইচ্ছা করলে আমরা আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা তৈরি করতে পারবো। যেমন এখানে বিটা ইকুয়াল টু রয়েছে আলফা 1 মাইনাস আলফা, তো যদি আমরা গুণ করি তাহলে হবে আলফা ইকুয়াল টু বিটা মাইনাস আলফা বিটা। এখান থেকে আলফা বিটাটা এই পাশে আসলে কমন যায়, কমন গেলে 1 প্লাস বিটা সমান কিন্তু বিটা, সুতরাং আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। তাহলে আমরা পেয়ে গেলাম আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। তো যদি আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক বলি এটাও ওকে, অথবা এটাও ওকে, যেটাই তোমরা চিন্তা করো এটাই ওকে। তো এই হলো আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক, যেটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে, অর্থাৎ আলফা ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা। এখন আমরা শুরু করব ভোল্টেজ গেইন এবং পাওয়ার গেইন, এই দুইটাই কিন্তু আমরা করব কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর থেকে। এখানে ভোল্টেজ গেইন মানে এভি, এটাকে বলা হচ্ছে ভোল্টেজ গেইন। তো এবি সমান লেখা যাচ্ছে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, এটাকে বলবো ভি আউটপুট এবং ভি ইনপুট। তো দেখো এখানে ভোল্টেজ মানে কি? আইআর, অর্থাৎ প্রবাহ এবং রোধের গুণফল হলো ভোল্টেজ। তো আউটপুটে এখানে প্রবাহ হলো আইসি এবং রোধ হলো আরএল। একইভাবে ইনপুটে দেখো প্রবাহ হলো আইবি এবং রোধ হলো আরআই।
যখন ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে তখন আমরা কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করেছিলাম, কিন্তু কমন বেস এনপিএন ট্রানজিস্টর আমরা ব্যবহার করিনি। তো প্রশ্ন হলো কেন করিনি, এটা আমরা আজকে ব্যাখ্যাটা দেব। আর এই কতটুকু বিবর্তন হবে এটা জানতে হলে কিন্তু ভোল্টেজ গেইনটা জানতে হবে। তো আমরা অঙ্ক করলে বুঝতে পারবো যে ভোল্টেজ গেইনটা কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টরে বেশি পাওয়া যায়, কিন্তু কমন বেস এনপিএন ট্রানজিস্টরে বেশি পাওয়া যায় না। তাহলে অর্থাৎ ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে এটা বুঝতে হলে অবশ্যই বিটাটা ভালো করে বুঝতে হবে। বিটা মানে কি ডেল আইসি বাই ডেল আইবি, অথবা বিটা মানে কিন্তু আরেকটা সূত্র রয়েছে, সেটা হলো আলফা বাই 1 মাইনাস আলফা। অর্থাৎ বিটা মানে কি ছিল? আলফা বাই 1 মাইনাস আলফা। এখন দেখো এটা কিন্তু ডিসি অবস্থায়, কিন্তু যখন এসি অবস্থায় ভোল্টেজ গেইনটা হবে তখন কি হবে? এটা কিন্তু ভি আউটপুট বাই ভি ইনপুট। সেক্ষেত্রে হবে মাইনাস ডেল আইসি আর এল, এই দুটা গুণফল, এবং ডেল আইবি এবং আর এর গুণফল। তো প্রশ্ন হলো এই জায়গায় কেন মাইনাস হলো? এই জায়গায় দুটা টার্মিনাল ছিল, এই জায়গায় দুটা টার্মিনাল ছিল। তা আউটপুট পাইতে হলে অবশ্যই এখানে প্লাস এবং এই জায়গায় মাইনাস দিতে হবে। আর আউটপুটটা নেওয়া হবে আরএল এর মাধ্যমে। তো যখন তুমি ইনপুট সিগন্যালটা এসি দিবে তখন এটা ছিল প্লাস, এটা মাইনাস। যখন তুমি প্লাস এসি সিগন্যালটা ইনপুট সার্কিটে অর্থাৎ বেস ইমিটার জাংশনে প্রয়োগ করলে আর এর মাধ্যমে, তখন এই টার্মিনালটা কী হবে? প্লাস, এই টার্মিনালটা মাইনাস। ফলে দেখো যেহেতু এনপিএন ট্রানজিস্টার, এটা কিন্তু পি এর সাথে প্লাস এবং এটা কিন্তু এন এর সাথে মাইনাস মিলে গেছে, অর্থাৎ এটা কে গেল ফরওয়ার্ড। তো যখন ফরওয়ার্ড ভায়াস প্রাপ্ত হবে ইনপুট সার্কিটটা, তখন আইসির মানটা কিন্তু পাওয়া যাবে এমন একটু বড় আকারে পাওয়া যাবে। যখন আইসির মানটা বড় আকারে পাওয়া যাবে তখন আরএল এর মাধ্যমে আমরা কিন্তু এটাকে নেগেটিভ আকারে পাব। অর্থাৎ প্লাসটা আইসি থেকে প্লাসই হবে, কিন্তু আরএল এর মাধ্যমে আমি কি পাবো? নেগেটিভ পাবো। তো যখন নেগেটিভ সংকেত প্রয়োগ করা হবে তখন দেখা যাব এটা কি হবে? মাইনাস, এটা হবে প্লাস। তো পি এর সাথে মাইনাসটা কিন্তু রিভার্স, বা এই যে এন এর সাথে প্লাসটা কি রিভার্স, অর্থাৎ ইনপুট সার্কিটটা রিভার্স বায়াস প্রাপ্ত হবে। ফলে আইসির মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, তা না যাওয়ার কারণে এটা কিন্তু নেগেটিভ সাইকেল পাওয়া যাবে বিবর্তিত আকারে, এবং আউটপুটটা হয়ে যাবে পজিটিভ বিবর্তিত। তোমরা জানো আইবি এর মানটা কিন্তু কম থাকে এবং আইসি এর মানটা বেশি থাকবে, কারণ বেসটা কিন্তু পাতলা, ফলে এই আইবি এর মানটা কম পাওয়া যাবে। আর কালেক্টরটা যেহেতু বড়, এই জন্য কালেক্টর পাওয়ারটা বেশি পাওয়া যাবে। এই কারণে বেস পাওয়ার যতটুকু বৃদ্ধি পাবে, কালেক্টর পাওয়ার কিন্তু তার চেয়ে আরও বেশি বৃদ্ধি পাবে, এবং বেস পাওয়ার যতটুকু হ্রাস পাবে, কালেক্টর পাওয়ার দেখো তার চেয়ে আরও বেশি পরিমাণ হ্রাস পাবে। কিন্তু দশাটা কেন ইনপুটের সাথে আউটপুটটা 180 ডিগ্রি হলো? দেখো ইনপুট ভোল্টেজটা যখন প্লাস, আউটপুট ভোল্টেজটা মাইনাস। এই কারণে ইনপুটটা যখন প্লাস ছিল তখন আউটপুটটা কে গেল মাইনাস, বিবর্ধিত আকারে পাওয়া গেছে, এবং ইনপুটটা যখন মাইনাস তখন আউটপুটটা দেখো প্লাস। অর্থাৎ ইনপুট এবং আউটপুটের সাথে দশা পার্থক্য হয়ে গেলে 180 ডিগ্রি। এটা শুধুমাত্র কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করার কারণে। যেমন দেখো এখানে যদি আমরা বলি যে কারেন্টটা মান ধরো এখানে আমরা +2 পেলাম, আর এখানে কারেন্টটা মানটা পেলাম -2 এম্পিয়ার। এখানে কারেন্টটা মানটা আমরা ধরো এখানে পেলাম ধরো +100 এম্পিয়ার, আর এখানে কারেন্টটা মানটা পেলাম আমরা -100 এম্পিয়ার। এখানে কারেন্টটা মান 2 ঠিক আছে, বাট পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ মানে ধনাত্মক দিকে এবং নেগেটিভ মানে নেগেটিভ দিকে। এখানে প্লাস মাইনাস দ্বারা শুধুমাত্র দিক বোঝানো হয়েছে, অর্থাৎ -100 এম্পিয়ার দ্বারা নেগেটিভ দিকে 100 এম্পিয়ার কারেন্ট পাওয়া গেছে, এবং +100 এম্পিয়ার দ্বারা বোঝানো হয়েছে পজিটিভ দিকে 100 এম্পিয়ার কারেন্ট পাওয়া গেছে। ইনপুটে যে বেস পাওয়ারটা দেওয়া হলো, কালেক্টরে বেস পাওয়ারটা অনেক বেশি পরিমাণ পাওয়া গেল। যদি আমরা 100 চিন্তা করি তাহলে কিন্তু
50 গুণ কারেন্টটা বৃদ্ধি পেয়েছে। আর এখানেও কিন্তু 50 গুণই থাকবে, বাট এটা কিন্তু কি হয়ে গেল, ফেজটা চেঞ্জ হয়ে গেল। কি কারণে চেঞ্জ হয়ে গেল, যেহেতু এখানে ইনপুট ভোল্টেজ রয়েছে প্লাস হলে আউটপুট ভোল্টেজ হবে মাইনাস, ইনপুট ভোল্টেজ মাইনাস হলে আউটপুট ভোল্টেজ হবে প্লাস। এই কারণে দশাটা চেঞ্জ হয়ে যায়। এই সূত্র দিয়ে তোমরা ভোল্টেজ গেনের অঙ্ক করবে, অথবা ট্রানজিস্টর কি পরিমাণ ভোল্টেজ বিবর্তন করেছে তা বের করতে বললো, কিন্তু আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। আমরা ভোল্টেজ জ্ঞানটা পেয়ে গেলাম, তাহলে কি কিন্তু পরীক্ষা যদি ডেল আইসি বা ডেল আইবি দেওয়া থাকে তখন কিন্তু এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করলে হবে, না করলেও কোনো আপত্তি নেই। আর মাইনাস চিহ্নটা কেন ব্যবহার করছি সেটা তো বুঝতে পারলে। যেহেতু এখানে ডেল দেওয়া আছে, এখানে তোমরা ডেল দেওয়াটাই বেটার হবে। এই জায়গায় তোমরা একটু ডেল দিয়ে নিও। তো এই জায়গায় যেহেতু ডেল নেই, এই জায়গায় আমরা ডেল দিই নেই, এই জায়গায় ডেল দেওয়া ছিল, এই কারণে এখানে ডেল দেওয়া হয়েছে। অর্থাৎ ডেল আইসি মানে কালেক্টর প্রবাহের পরিবর্তন, ডেল আইবি মানে বেস প্রবাহের পরিবর্তন। প্রবাহ পরিবর্তন বা বৃদ্ধি এই কথাটা থাকবে, এখানে কিন্তু প্রবাহ অর্থাৎ কিন্তু পরিবর্তন বা বৃদ্ধি কথা থাকবে না, অর্থাৎ কালেক্টর প্রবাহ এবং বেস প্রবাহ। এখন আমরা শুরু করব পাওয়ার গেন। তো পাওয়ার গেনটা দেখো কি আগের মতে, এখানে এটা হবে এপি অর্থাৎ পাওয়ার গেন। তো তোমরা পাওয়ার মানে ক্ষমতাটা কি, ক্ষমতা মানে আই স্কয়ার আর। যেহেতু আমরা জানি আউটপুট এবং ইনপুট, অর্থাৎ পি আউটপুট এবং পি ইনপুট। তো পি আউটপুটটা কী হবে, আই স্কয়ার আর। তো যেহেতু পি আউটপুটে রয়েছে আইসি, তাহলে এটা হবে আই স্কয়ার সি, আর রুদ্র হবে আর এল। আর ইনপুটে দেখো ইনপুটটা কি আইবি, তাহলে এটা হবে আই স্কয়ার বি। আর এখানে ইনপুট রেজিস্ট্যান্সটা হলো আর আই, হয়ে গেল। এটা হলো পাওয়ার গেন। তা আমরা পাওয়ার গেনটা কি পেলাম, এপি সমান সমান আই স্কয়ার সি আর এল, আর নিচে এসে আই স্কয়ার বি আর আই। আর যদি এখানে ডেল আকারের দেখাও অর্থাৎ এপিটাও, তাহলে হবে পাওয়ার গেন ডেল পি আউটপুট এবং ডেল পি ইনপুট। সেক্ষেত্রে হবে যেহেতু স্কোয়ার, তাহলে এখানে কিন্তু আর নেগেটিভ থাকবে না, কারণ নেগেটিভটা কী হবে, স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবো। তাহলে আমরা বলবো ডেল আই স্কোয়ার সি আর এল ডেল আই স্কোয়ার পি আর আই। যদি কালেক্টর পাওয়ার পরিবর্তন এবং বেস পাওয়ার পরিবর্তন দেয় তাহলে এই সূত্রটা কার্যকর হবে, আর যদি কালেক্টর প্রবাহ এবং বেস প্রবাহ দেয় তাহলে এই সূত্রটা কার্যকর হবে। তো আজকের আলোচনা থেকে আমরা এই সূত্রগুলো পেলাম, এভি এপি আলফা বিটা এবং আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক, এবং এই সূত্রগুলো দিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। মাত্র একটা অঙ্ক করব, এই একটা অঙ্ক দিয়ে তোমরা এই সবগুলো সূত্র অঙ্ক করতে পারবে। তা আমরা ধরে নিলাম আর আইটা হলো 40 ওহম আর আর এলটা হলো 60 ওহম, এটা আমরা ধরে নিলাম। এখানে সবসময় মনে রাখতে হবে আর আই থেকে আর এল এর মানটা বেশি থাকে, তাহলে আমি ভালো বিবর্তনটা পাবো। এখন আইবি এর মানটা আমরা ধরে নিলাম 0.005 মিলি অ্যাম্পিয়ার, আর আই এর মানটা আমরা ধরে নিলাম 0.5 মিলি অ্যাম্পিয়ার। এই চিত্রে আমরা কি কি তথ্য পেলাম, আইবি মানে বেস প্রবাহ দেওয়া আছে, বেস প্রবাহের পরিবর্তন দেওয়া নেই, বেস প্রবাহ দেওয়া আছে, তাহলে 0.005 মিলি অ্যাম্পিয়ার। ইমিটার প্রবাহ দেওয়া আছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা আইসির মানটা কিন্তু বের করতে পারবো, আইসি ইজ হোয়াট। আর এখানে আর আই এবং আর এল এর মান দেওয়া আছে, আর আই এর মান দেওয়া আছে 40 ওহম, আর এল এর মান দেওয়া আছে 60 ওহম। তা আমরা কি কি বের করতে পারি, আলফা এবং বিটা বের করতে পারি, আলফা ইজ হোয়াট, বিটা ইজ হোয়াট। আর কি বের করতে পারি, এভি এবং এপি, অর্থাৎ এভি কত এবং এপি কত।
মানে আমি সব বের করতে পারবো। তাহলে একটা অঙ্ক ভালো করে বুঝলেই কিন্তু দেখা যাবে যে তুমি প্রত্যেকটা অঙ্কই করতে পারতেছ। প্রথমে বের করবো আইসির মান। তা আমরা জানি ইমিটার পাবো, অর্থাৎ আই ইজ টু আইবি প্লাস আইসি। এখান থেকে যদি আমরা আইসির মানটা বের করতে যাই তাহলে কী হবে? আই মাইনাস আইবি। তা আইয়ের মানটা কত? দেখো আইয়ের মানটা হলো 0.5, এটার থেকে বাদ দিতে হবে 0.005 মিলি অ্যাম্পিয়ার। তাহলে যদি বাদ দাও তাহলে কত হবে? 0.495 মিলি অ্যাম্পিয়ার হবে। তো এখানে একটা কথা খেয়াল রাখো, একটি মাইক্রো অ্যাম্পিয়ার এবং অপরটি মিলি অ্যাম্পিয়ার, তাহলে হয় দুটাকে মাইক্রো অ্যাম্পিয়ার করতে হবে, না হয় দুটাকে মিলি অ্যাম্পিয়ার করতে হবে, না হয় দুটাকে অ্যাম্পিয়ার করতে হবে। কিন্তু যখন আমি এবি এবং এপি এর অঙ্ক করতে যাব তখন কিন্তু অবশ্যই তাদেরকে অ্যাম্পিয়ারে পরিণত করতে হবে। এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছে, অর্থাৎ আলফা এবং বিটা কত। 2 নম্বর অঙ্কটা খেয়াল করো, আলফা কত। তা আলফা মানে কি? আলফা মানে ছিল আইসি বাই আই। আইসি বাই আই। তাহলে এখানে আইসির মানটা কত ছিল? আইসির মানটা ছিল 0.495 আর আই এর মানটা 0.5। যদি ভাগ করো তাহলে হবে 0.99। এটা কিন্তু কোনো একক নেই, কারণ কালেক্টর পাবো এবং ইমিটার পাবো দুটোই মিলি অ্যাম্পিয়ার, কাটাকাটি করলে কোনো একক নেই। তারপরে আছে বিটা। তো বিটাটা কী হবে? বিটার ক্ষেত্রে আমরা জানি আইসির উপরেই থাকে, কিন্তু আলফার ক্ষেত্রে আই নিচে, বিটার ক্ষেত্রে আইবি নিচে। তাহলে 0.495 আর বেস পাওয়ারটা ছিল 0.005। তো যদি ভাগ করো তাহলে হবে 99। তো তোমরা এবার লক্ষ্য করতে পারতেছ যে আলফার মানটা পেয়েছি 0.99 আর বিটার মানটা পেয়েছি 99। তাহলে আমাদের বিবর্ধনের জন্য দরকার কি আলফা না বিটা? অবশ্যই বিটা। এই কারণে আমরা কমন ইমিটার এন্ড পিন ট্রানজিস্টর ব্যবহার করেছি। এখন আমরা 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এভি আইসি আর এল, যেটা আউটপুট ভোল্টেজ, আর ইনপুট ভোল্টেজটা হবে আইবি আর আই। তাহলে এইভাবেও কিন্তু তুমি চিন্তা করতে পারো যে আইসি আর এল আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজ হচ্ছে আইবি আর আই। তাহলে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে না। তাহলে তোমরা জানো আইসির মানটা কত? 0.495। এটাকে অবশ্যই অ্যাম্পিয়ারে নিতে হবে, 10⁻³ অ্যাম্পিয়ার, কারণ মিলি অ্যাম্পিয়ার মাইক্রো অ্যাম্পিয়ার রাখা যাবে না। 1 মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻³ অ্যাম্পিয়ার। আর আর এল তো রয়ে গেছে 60, আর আর এর মান কিন্তু 40, আর আইবি এর মান কিন্তু এখানে 0.005। এটাও মিলি অ্যাম্পিয়ার আছে, এটাকে অ্যাম্পিয়ারে নিলে 10⁻³ অ্যাম্পিয়ার। তো 10⁻³ তো এমনি কাটা যায়। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 0.495 ইন্টু 60 divided by 0.005 divided by 40, তাহলে 148.5। এটার একক হবে ভোল্টেজ। তো একইভাবে আমরা 5 নম্বর অঙ্কটা আসি, এপি মানে পাওয়ার গেনটা কত হবে? তাহলে এটা কিন্তু I² সি আর এল, আর একটা হলো I² বি আর আই। তাহলে কারণ হলো পাওয়ার মানে I² আর, এটা হলো কারেন্টের ক্ষমতা I² আর। তো যেহেতু আউটপুট এই জন্য I² সি, তো কালেক্টর পাওয়ারটা বর্গ হয়েছে, আর আর এল তো গুণ হবেই, আর এখানে ইনপুটে আইবি এই জন্য I² বি, অর্থাৎ বেস পাওয়ারটার বর্গ হয়েছে। তাহলে এখানে মানগুলো বসা দাও। তো আইসির মান তো আগের মতে 0.495 ইন্টু 10⁻³ স্কোয়ার। যেহেতু 10⁻³ কেন নিতে এসে বুঝছে, মানে আমরা পাওয়ার গেন বা ভোল্টেজ গেন বের করতে হলে অবশ্যই মিলি অ্যাম্পিয়ার কে অ্যাম্পিয়ারে বা মাইক্রো অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে নিতে হবে। আর আর এল এর মানটা হলো 60, আর এখানে I² বি, আইবি এর মান হলো 0.005 ইন্টু 10⁻³ এটা স্কোয়ার হবে, আর এখানে 40। তো ক্যালকুলেশন করলে আসবে 0.495 ইন্টু 0.495 divided by 0.005 divided by 0.005
5 ইন্টু 60 ডিভাইডেড বাই 40, এটা আসবে 1470 1.5। এটার একক হলো ওয়াট, যেহেতু ক্ষমতা। তাহলে দেখো একটা অঙ্ক দিয়ে কিন্তু আমরা সবগুলো অঙ্ক করতে পারলাম। এখন আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। নেক্সট অঙ্কটি খেয়াল করো, একটি কমন বেস ট্রানজিস্টর, ওকে, ইমিটার কারেন্ট এত মিলিঅ্যাম্পের পরিবর্তনের জন্য, এবার কিন্তু দেখো পরিবর্তনের কথা আছে, তার মানে কিন্তু ইমিটার কারেন্ট পরিবর্তন, তাহলে কি দেওয়া আছে, ডেল আই এ, ইমিটার কারেন্টের পরিবর্তন কত, 3.5 মিলিঅ্যাম্পের। তারপরে দেওয়া আছে 2.5 মিলিঅ্যাম্পের কালেক্টর কারেন্টের পরিবর্তন, এবার কিন্তু পরিবর্তন কালেক্টর কারেন্টের পরিবর্তন, তাহলে ডেল আইসি 2.5 মিলিঅ্যাম্পের। বের করতে বলছে প্রবাহ লাভ, প্রবাহ লাভটা কি, বিটা, বিটা ইজ টু হোয়াট, এবং প্রবাহ বিবর্তন গুণক আলফা, আলফা ইজ টু হোয়াট, আলফা সমান কি হবে, ডেল আইসি বাই, যেহেতু আলফা তাহলে ডেল আই ই, এই যে ডেল আইসি বাই ডেল আই, আর বিটারে কি হবে, ডেল আইসি বাই ডেল, এবার কিন্তু আইবি হবে। ডেল আইসির মানটা কত, 2.5, এখানে দেখো ডেল আইসির মান 2.5 দেওয়া আছে, মিটার প্রভার পরিবর্তন, তাহলে 3.5, তাহলে ভাগ করলে হবে 0.714, আর এখানে ডেল আইবি, ডেল আইবিটা কি হবে, ডেল আইবি, ইমিটার প্রভার পরিবর্তন থেকে কালেক্টর প্রভার পরিবর্তন বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে হবে 3.5 বিয়োগ 2.5, তাহলে হবে 1 মিলিঅ্যাম্পিয়ার, তাহলে নিচে হবে 1, তাহলে ভাগ করলে হবে 2.5, এখানে দেখো বিটার মান 2.5, এখানে দেখো আলফার মান 0.714, এখানে আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে, এখানে হ্রাস পেয়েছে, বরং 1 গুণের চেয়েও আরও কমে গেছে। তাহলে বুঝতে পারতেছ ট্রানজিস্টর বিবর্তক হিসেবে কাজ করবে। এটা চিন্তা করলে আমরা কোন চিত্রের কথা চিন্তা করব, সেটা হলো কমন ইমিটার এন্ড পেন ট্রানজিস্টরের কথা চিন্তা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটি অঙ্ক করলাম, দুটি অঙ্কের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ ট্রানজিস্টরের যে কোনো অঙ্কে তোমরা সমস্যার সমাধান করতে পারবে। যদি এরপরও কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যে কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট ভিডিওটি তৈরি করব ট্রানজিস্টর কীভাবে সুইচ হিসেবে কাজ করে। আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।